আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাদের লাইভটি যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে লাইভটি যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমাদের পাশে থেকে আমাদের প্রোগ্রামগুলোকে সফল করার জন্য। আজকে শারমিন রহমানের একটা ইন্টারভিউ শুনছিলাম। শারমিন রহমানের নিশ্চয় চিনেন, আমেরিকায় থাকে উনি। জননেত্রী শেখ হাসিনার যে প্রেস ব্রিফিং হয়েছে সেখানে উনি প্রশ্ন করছিলেন। ওনার কথায় উনি যেভাবে কথাটা বলছে আমি ঠিক ওইভাবে বলি, যদিও আমরা এখানে সবাই বলে যে উনি লাল বদর ছিলেন, প্রোফাইল লাল করছেন, এটা ওনার ব্যাপার, এটা আলাদা প্রসঙ্গ। হ্যাঁ, ওইটা আলাদা ব্যাপার না, ওইটাই বলতে যে ওনা যে ঠিক আছে। আর আমি ধরে নিলাম যে উনি অরিজিনাল লাল বদর, কিন্তু ওনার আজকের যে কথাটা আমার কাছে সবচেয়ে অবাক লাগলো, উনি বলতেছে কেন জানি আমার কাছে কান্না পাচ্ছিল যে ওনারা প্রশ্ন করার সময়, নেত্রীকে প্রশ্ন করার সময় আমার সারা শরীর কাঁপছিল, কান্না পাচ্ছিল। আর এই শেখ হাসিনা কথা শোনার পরে যদি এই অবস্থা হয় বর্তমানে, উনি চেহারা দেখাইলে বাংলাদেশের না জানি কি অবস্থা করবে এই বাঙালি জনগণ। বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ ফাওয়ামী লীগ বুঝতেছে না, ওরা বুঝতেছে শেখ হাসিনা আসুক। এবং উনি বলতেছে আমাদের ভাই আওয়ামী লীগ দরকার না, আমাদের এক শেখ হাসিনার দরকার। আমার দেশ বাঁচতে হলে, আমরা বাঁচতে হলে শেখ হাসিনাকে দরকার। স্বাভাবিক। শুনেন, এটাও আমি বলেছিলাম যে যেই দিন জননেত্রী শেখ হাসিনা অডিও থেকে ভিডিওতে আসবে, বাংলাদেশে বিপ্লব হয়ে যাবে, তার দেশে আসতে হবে না, বিপ্লবী সরকার হিসেবে তিনি বাংলাদেশে আসবেন। তো বলেছি অনেক আগেই। তো আপনি যেটা বললেন, জননেত্রী শেখ হাসিনা জনপ্রিয় হয়ে গেছে এর জন্য নয় যে ছাত্রলীগ খুব ভালো কাজ করছে, যুবলীগ তাদের গিয়ে সহযোগিতা করছেন, তা না। কারণ ছাত্রলীগ যুবলীগ তো ঘর থেকে বাড়াইতে পারে, জনসেবা করবে কখন? তারা নিজেরাই তো দৌড়ের উপরে, তাদের জেলে মারে, জেলের বাইরে মারে, ঘরে মারে। এমনকি সরাসরি যারা ছাত্রলীগ যুবলীগ করে তারা সরকারের সমালোচনায় বাড়ি ঘরে গিয়ে হুমকি দিচ্ছে, বাপ মায়ের মেরে ফেলার হুমকি দিচ্ছে, তাদের পরিবারের নারীদের ধর্ষণ করতেছে নিয়মিত, এটা আমরা দেখতেছি। তো কেন এখন শেখ হাসিনা তারপরে জনপ্রিয় হলো? কারণ দেশে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, আপনার সার নাই, কয়দিন পর সার থাকবে না, তারপরে চাকরি নাই, ব্যবসা নাই, বিনিয়োগ নাই। ওই যে শেখ হাসিনার দোষ দিয়ে আপনি গ্যাসের কাশে কি আর পাত রাখে? কাশে তো ভাই পাত রাখবে না, আমাদের জামালপুরের কথা আছে। তো ওইগুলো চাপা মারলে হবে যে দেশে বিদ্যুৎ নাই আওয়ামী লীগ দেয়, দেশের চাকরি নাই আওয়ামী লীগ দেয়, দেশের সার নাই ছাত্রলীগ দেয়। এগুলা চাপাতে পাবলিক বুঝবে, পাবলিক সুদূর বুদুর মানবে না। পাবলিক বলবো খেতে এখন আবাদ করবো, গ্যাস দাও, সার দাও, ঘরে ভাত রান্না করবো, গ্যাস দাও। না পাইলে পাবলিক যা করে তা করবে। সেই জন্যই তো পাবলিক মনে করেন জননেত্রী শেখ হাসিনা যে বাংলাদেশে আসার ঘোষণা তো এমনি দেয় নাই, তারও তো খোঁজ খবর নেওয়ার লোক আছে, তারা তো তাকে জানাইছে। আমরা যেরকম বলি এর বাইরেও তো তার লোক আছে, শুধু যাদের চেহারা দেখা যায় তারাই তো আর থাকে না। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ বা আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ কথা বলি, এর বাইরে কি তার নিজস্ব লোক নাই? সবই কি সে প্রকাশ্যে কাজ করবে? সবাইকে দিয়ে কাজ করাবে প্রকাশ্যে, তাহলে একটা দেশ চলবে? তো তারা তো তাকে তথ্য দিয়েছে। আর আমরাও তো বলি এই দেশের জনগণ এখন শেখ হাসিনাকে স্বাগত জানানোর জন্য বসে আছে এবং সর্বকালের সব রেকর্ড, রেকর্ড ভেঙে যাবে। তাকে যে মানুষ অভ্যর্থনা জানাবে সেটা তিনি বিমানেই আসুক আর রোডেই আসুক আর যেভাবেই তিনি আসেন না কেন, এই বাংলাদেশ অচল থাকবে 3 দিন, যার আগে কখনো ঘটে নাই। কারণ আপনি কত লক্ষ লোকের সমাবেশে আপনি ঢাকায় জায়গা দিতে পারবেন? শেখ হাসিনাকে কত মানুষ যে দেখতে আসবে, অভ্যর্থনা জানাবে, এটা খোদ আওয়ামী লীগেরাই জানে না। এটা আমরা বারবার বলে আসতেছি। কারণ এটার কারণ কি? কারণ এই দেশের জনগণের পেটে ক্ষুধা থাকলে ভাই তো কারো কথা মানবে না। আপনার মায়ের পেটের ভাইও যদি ক্ষমতায় থাকে আর আপনার যদি চাকরি বাকরি ব্যবসা ধ্বংস হয়ে যায়, আপনি চাইবেন আপনার ভাই ক্ষমতায় থাকুক? চাইবেন না। তো শেখ হাসিনাকে এরা যতই ফ্যাসিস্ট বলুক, বাংলাদেশের জনগণ বুঝে ফেলেছে যে শেখ হাসিনা ফ্যাসিস্ট নয়, শেখ হাসিনা আর্টিস্ট। কারণ একমাত্র ম্যানেজার, অর্থাৎ ক্রাইসিস ম্যানেজার শেখ হাসিনা। এটা তো বিদেশিরা বহু আগেই বলেছে, শেখ হাসিনা এই যে ক্রাইসিস ম্যানেজার, দেশের ক্রাইসিসে তিনি যদি এখন ক্ষমতায় থাকতেন এগুলো কোনো সমস্যাই হতো না। আর হলেও তিনি সেগুলো ম্যানেজ করে ফেলতেন কোনো না কোনো। যেমন আমি কুইক রেন্টালের সমালোচনা করতাম আওয়ামী লীগ সরকারের আমলে, মনে আছে তো আপনার? কুইক রেন্টাল, এটা 30 বছর আগে সভ্য দেশ বাতিল করে দিয়েছে, ইনক্লুডিং ইন্ডিয়া। কুইক রেন্টাল বাতিল। এই কুইক রেন্টাল যখন বাংলাদেশে আসলো, রবিন ভাইয়ের কারণে, মানে শ্রাবণ প্রকাশনীর যে সত্ত্বাধিকারী প্রকাশক, তার কারণে জ্বালানি উপদেষ্টার সাথে আমাদের কাছাকাছি যাওয়ার, একেবারে হেড টু হেড বা মুখোমুখি বা একসাথে বসে কথা বলার সুযোগ হয়েছে।
আমি তাকে বলেছিলাম, সেটা হলো যে আবুল কাশেম ফজলুল হক স্যারের যে দীপন ভাইয়ের যে লাইব্রেরি, সেখানেও কথা হইতো, আরো বিভিন্ন জায়গায় কথা হইতো। সরাসরি তার চার্জ করছিলাম যে এটা তো লস আইটেম, আপনি এটা কেন করলেন? মানে যেহেতু আমরা তার বইয়ের উদ্বোধন করি, সেখানে আমরা যুক্ত, তার অনুষ্ঠান আয়োজক আমরা, তা আমাদের সাথে তার সম্পর্ক ভালো, কাছাকাছি, কোনো প্রটোকল আমাদের লাগে না। তো আমি তার প্রশ্ন করলাম যে স্যার তৌফিক ইলাহি, আমি তাকে বললাম স্যার এটা বাদ দেন না কেন? কয় তোমরা তো বাম রাজনীতি করো, তোমরা শুধু ওইটাই দেখলা যে লস হইতেছে, আর কিছু দেখলা না। উনি বললেন যে আমি কি দুর্নীতি করি তোমার মনে হয়? আমি বললাম যে আমি তো আর জানি না, তো আপনার সম্পর্কে আমি যতদূর শুনছি আপনি দুর্নীতি করেন না। কয় তাহলে কুইক রেন্টাল যদি আমাদের লস হচ্ছে, এটা ঠিক লস হচ্ছে, কিন্তু আমাকে তো ইমার্জেন্সি বিদ্যুৎ দিতে হবে। আমি জানি তোমরা মিছিল করছো, কয় তুমি সেখানে ছিলা, তোমরা মিছিল করছো যে কুইক রেন্টাল বাতিল করো, কিন্তু কুইক রেন্টাল এটা ছিল আমার ইমার্জেন্সি আইসিইউর মতো, এটা যদি না রাখতাম এখানে ভর্তুকি দিয়ে দেশ টিকে রাখতে হবে। পরে তিনি তার সাথে প্রায় 5-6 মিনিটের আলোচনা হয়, তখন আমি তার বক্তব্য মানতে বাধ্য হয়েছি। বলছে এটা যদি না রাখি, যতক্ষণ আমাদের বিকল্প না আসতেছে, মানে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র না আসতেছে, ততক্ষণ আমাদের এই ভর্তুকি দিতে হবে, দেশ তো টিকে রাখতে হবে। কুইক রেন্টালের বিরুদ্ধে দেখেন, কুইক রেন্টালও নাই, এখন কিছুই নাই, সব বন্ধ হয়ে যাচ্ছে। তো একটা দেশের শিক্ষা যেমন জাতির মেরুদণ্ড, একটা দেশের অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে জ্বালানি। তার জন্যই তো আপনার ভারতের কাছে হাতে পায়ে ধরে তেল নিতে হইতেছে। সারাদিন যে ভারতের দখল করতে চান, খাইতে চান, কামড়াইতে চান, খাম চাইতে চান, সেই ভারতের কাছ থেকেই বেগারের মতো গিয়ে তেল আনতেছেন, বেহায়ার মতো আনতে হচ্ছে। কেন? কারণ জ্বালানি ছাড়া দেশ টিকবে না। আনার পরেও টিকতেছে না, আনার পরেও টিকতেছে না। তো এরা দেশ চালাইতে পারবে না। এরা বিরোধী দল আনফিট 17 বছর আমরা দেখেছি, সরকারি দলও আনফিট 4 মাসে আমরা দেখলাম। তারা ছলে বলে কৌশলে, মুসলেকা দিয়ে হোক, গোলামি করে হোক, যেভাবে হোক আসছিল ক্ষমতায়, কিন্তু তারা যে দেশ চালানোয় ব্যর্থ, সেটা কিন্তু স্পষ্ট তারা বারবার প্রমাণ করে দিয়েছে। মানে এদের কোনো যোগ্যতা নেই দেশ পরিচালনার। সেই জন্যই শেখ হাসিনাকে এই দেশে মানুষ স্বাগত জানাতে চায়। এমনকি যারা এই আন্দোলনের পক্ষে ছিল, তথাকথিত জুলাই সন্ত্রাস আন্দোলনের পক্ষে, দেখবেন যে তারাই আগে আগে গিয়ে তাকে স্বাগত জানাইতে যাবে, আপনি নিশ্চিত থাকেন। কারণ হলো ভাই, ওই যে বললাম, পেটে ভাত দিলে পিঠে সয়, এরা পেটেও ভাত দেন আবার পিঠে গুতায়। তো এই সরকারকে মানুষ মানে, এইখানে মহিষ চড়াইতে গেলে খেতে 200 টাকা করে পার মহিষ চাঁদা দিতে হয়। তো এই দেশে আমরা বাস করি। কোন দেশে বাস করেন যে থানাতে ফোন করলে 20 লাখ টাকার চাঁদা 50 লাখ হয়ে যায়? কোন দেশে বাস করেন প্রধানমন্ত্রী খালাতো ভাইয়ের ছিনতাই হয়, ছিনতাইকারী খুঁজে পায় না? কোন দেশে বাস করেন যেই দেশের ছাত্র দলের 36 সারির নেতা বলে, ছাত্র দলের, বিএনপির না, বলে যে তারেক রহমান আসলো গাজীপুরে চাঁদা দিতে হবে? কোন দেশে বাস? এই দেশের সাধারণ মানুষের কি অবস্থা? কয়দিন পরে দেখবেন যে ভাত খেলে বলতে হবে যে প্রতিবার ভাত খাবি 10 টাকা করে চাঁদা দিবি। ওই যে প্রতি শুক্রবার তো রণদীপ জয়সওয়ালের প্রেস ব্রিফিং থাকে, সেইখানে আজকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে, ওখানে বলছে বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ বিবেচনা করছে ভারত। জয়সওয়াল, এখন কেন এরা আন্দোলন করতেছে না যে এই ডিজেল শেখ হাসিনার বন্ধ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে ওই পাইপলাইন দিয়ে আনতেছে, যে পাইপলাইনের কথাই বদমাইশ গুলো বলেছিল যে এই পাইপলাইন দিয়ে নাকি গ্যাস নিয়ে যায় ভারত। সেই আবার এক সচিব নাকি পচিব নাকি একটা কামলা ছিল, সে তো বলেছিল পাইপ যেখানে পাবেন কাইটা ফেলেন। সেই ফাত্রাটা এখন কোথায়? সেই পাইপলাইন দিয়েই তো আসতেছে গ্যাস, জ্বালানি তেল আসতেছে। কোথায় তারা এখন? মানে বললামই তো যে এই দেশের খাবেও, মানে ভাত খাবে ভাতারের, গীত গাবে নাঙ্গের। বাংলাদেশের বাঙ্গুদের চরিত্র এটা। ভাত খাবে ভারতের মানে ভাতারের, আর গীত গাবে যে পাকিস্তান নাঙ্গের। তাছাড়া এদের চরিত্রটাই। কিছু কিছু নারী এরকম থাকে, যেমন আমি এক মেয়েরে দেখতাম, সে সারাদিন তার দুলাভাইয়ের প্রশংসা করে। তাই বলে, এই মেয়ে তুমি বিয়ে বইছ অমুকের কাছে, সারাদিন দুলাভাইয়ের প্রশংসা করো, এটা কোন ধরনের ফাত্রামি? আমি এতই দুলাভাইয়ের প্রশংসা, তাহলে তুমি তোমার বোনের খেদাই দিয়ে তুমি যা হাঙ্গা বসো। কিছু মানুষ এরকম থাকে আর কি, খাবে একজনের, গীত গাবে আরেকজনের। ভাত খাবে ভাতারের, গীত গাবে নাঙ্গের। এই বাংলাদেশে বিএনপি, জামাত, হেফাজত, চামড়া নাই পীর, চামড়া ছাড়া পীর, চিঙ্কুবাম, এরা ভারতের ছাড়া এক কদম চলতে পারবে না, কিন্তু সারাদিন ভারত বিরোধিতা করবে। আচ্ছা ফরিদ ভাই, আমরা তো বারবার বলতেছি, বিভিন্ন তো দেখা যাচ্ছে যে সরকারের ভিতরে কেমন জানি একটা কাঁপুনি আছে। হঠাৎ করে আপনি দেখছেন হয়তো গতকালকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, বা যাকে আমরা সকলে শিলং সালাউদ্দিন নামে চিনি, এই কটেজে যিনি ছিলেন,
জি। ওনাকে দিল এলজিআরডি মন্ত্রী, এনিকে আনলো স্বরাষ্ট্রমন্ত্রী, এত কিছু। আর এর ভিতরে আবার গতকালকে আমার চ্যানেলে, তার আগে আরেক চ্যানেলে সুবীর ভৌমিক তো মানে পুরো ল্যাংটা করে দিলেন শিলং একেবারে বাইরে। ল্যাংটা করে দিছে একেবারে। এবং উনি এটাও বলছেন যে এই শিলং সালাউদ্দিন র থেকে টাকা নিত, পরিষ্কার বলছেন যে আমার কাছ থেকে এই র থেকে টাকা নিত। আপনারা আমি মনে হয় যদি কাটিংটা একটু শুনে, এটা শুনলে হয়তো আপনি তিনি তিনি এও সুবির দা এমনও বলেছেন যে রয়ের পা ধরেই তিনি শিলংয়ে ছিলেন, এটাও বলেছেন। হ্যাঁ, রয়ের পা ধরে শিলংও ছিল। তো এই সব কিছুর অবস্থা মিল্লা আসলে চলতেছেটা কি ভাই বাংলাদেশে? আসলে কি? ঝড়ের পূর্বাভাস, ছোট ছোট যখন দেখবেন বাতাস গরম হয়ে যায়, ঠান্ডা হইলে কি যে ঠান্ডা পড়তেছে, তো বাতাস গরম কি ঝড় হবে, সোজা হিসাব বাংলাদেশের রাজনীতিতে ঝড় শুরু হয়ে গেছে। এগুলো তার সিমটম। শুনেন, গ্যাসের ঝড়, জ্বালানির ঝড়, কারেন্টের বিদ্যুতের আজগুবি ঝড়, বিলের ঝড়, বেকারত্বের ঝড়ে এই সরকার, এই মুসলেকা সরকার দেখেন কই উড়ে যায় দেখতে পারবেন কিছুদিনের মধ্যে। এই যে দেখেন একটু না, এর আগে তো উনি বলছেন যে উনি শিলংয়ে থাকা অবস্থায় ওনাকে যে সাংগঠনিক দায়িত্ব তারেক রহমান সাহেব দিছিল, সেই দায়িত্ব উনি পালন করছেন, অনলাইনে যোগাযোগ রেখে পার্টি কর্মীদের সাথে। উনি কয়টা মুখ দিয়ে কথা বলেন, ওনার কয়টা মুখ ভাই? আর আরেকটা ব্যাপার, আমি এটা খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, হি ওয়াজ নট আন্ডার অ্যারেস্ট বাই র, হি ওয়াজ ইন সানরাইজ কটেজ। তোমাকে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, ডেইলি স্টারের যে নর্থ ইস্ট ইন্ডিয়ার করেসপন্ডেন্ট, তার রিপোর্ট, সবাই রিপোর্ট করছে এটা, যে উনি সানরাইজ কটেজে থাকতেছেন, আলিশান বাংলোতে থাকতেছেন। র ওনাকে কিডন্যাপ করে নাই। উনি র কে বলছেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ওনাকে ধরে ইন্ডিয়ান বর্ডারে ফেলা দিয়ে বলছে যে এই পারে যদি আসো তোমারে পালিশ করে দেবো। এবং হি ওয়াজ মিটিং জার্নালিস্ট। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, নর্থ ইস্ট নিউজের অনির্বাণ রায় তাকে ইন্টারভিউ করছে, কতজন ভারতীয় সাংবাদিক তাকে কি ইন্টারভিউ করছে। সো হি ইজ অ্যান অ্যাবসলিউট লায়ার। সে যদি এই কথা বলে থাকে যে তাকে রব তুলে নিয়ে গেছিল, সে কারোর সাথে যোগাযোগ রাখতে পারে নাই, একটা সময় তো সে নিজেই বলছে যে উনি তারেক রহমান ওনাকে যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব উনি পালন করতে সক্ষম, সাথে পার্টি কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করছেন, পার্টির অন্য নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করছেন। ওনার কয়টা মুখ দিয়ে কথা বলে। হ্যাঁ, আর সেন্সার টেন্সার উনি করতে পারেন, কিন্তু হি ওয়াজ নেভার এ প্রিজনার ইন ইন্ডিয়া। হি গট বেইল। র যদি তাকে অ্যারেস্ট, এই যে শুনছেন, হি গট পে। জি জি জি, এটা তো পরিষ্কার। শুনেন, একটা মানুষ একটা বাংলা কথা কইতে পারেন, উনি বলছে যে কয় মুখ দিয়ে, আমরা হইলে কইতে যে পুন্দে আর মুখে কথা কয় কিনা, ইজ্জত রাখছেন। জি জি জি, একটু ইজ্জত রাখছে আর কি, কারণ মানির মান পাহাড়ের সমান এক কোদাল গেল আর কি, এক কথা এক কোদাল গেল ছাড়া। শুনেন, রাজনীতিবিদ মানেই ফাত্রা এবং মিথ্যুক প্রমাণ হয়ে গেছে। শিলং সালাউদ্দিন 7 বছর একটা দেশে থাকলো, আর ভারতের দালাল বলে আমাদের। এত বড় কটেজ। হ্যাঁ, সেইখানে তিনি থাকলেন এবং তার সাথে নিয়মিত বাংলাদেশি লোক দেখা করলো, এবং সরকার পতনের সাথে সাথেই চেলায় তিনি বাংলাদেশে আসলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন। তারপরেও ভারতের দালাল আমরা, তিনি না। এরপর আবার ওনার ওয়াইফও কিন্তু দেখা করছেন, এটা জানেন? জানি, এর ওয়াইফ আর পরিবার লোকজন দেখা করছে। পরিবারের লোকজন, ওনার ওয়াইফ ওখানে থাকতেন, খাইতেন, জামাইয়ের সাথে শুইতেন। এখন দোষ খায়, কিন্তু এরপরও কেমন উনি গুম থাকলেন। এই যে ওনার ওয়াইফের নিউজ। এদের এই অবস্থা হঠাৎ করে কি হইল? শিলংকে কি বাদ দেওয়া হইতেছে নাকি অন্য কোনো কিছু? থাকতে দেখেন, খেলা দেখতে থাকেন। সামাজদার গেলে ইশারাবি কাফি, অনেক কিছু জানলেও বলা যায় না টেকনিক্যাল কারণে। যেমন সুবীর দা আরো কিছু জানে, সঙ্গত কারণে তিনি বলতে পারেন নাই। তিনি আরো কিছু জানেন, 7 বছর কার টাকায় খাইছে, কোথায় খাইছে, কয় বোতল মদ খাইছে, সুবীর দ্বারা সব জানেন। বুঝতে পারেন না? এখানে তো একেবারে বিরাট মর্দে মুমিন মুফতি সাহেব হয়ে যায়, ফতোয়া দেয়। কয় বোতল মদ গেছে ওটা আমরা জানি তো। তার সাথে বিএনপির কারা কারা গিয়ে দেখা করছে 2-4 জনের নাম তো আমরাও জানি। কিভাবে গেল, কারা গেছে, কাদের সাথে গেছে, কবে গেছে, সব আমরা জানি। জানি না যে তা তো না। মানে 7 বছর তিনি থাকলেন, 7 বছর নাকি 9 বছর, আর ভারতের দালাল আমরা। হাসবো না বদবয়ে ত্যাগ করবো বুঝতে পারি না এই দেশের মানুষের কথা। 7 বছর তিনি
7 বছর তিনি ভারতে থাকলেন, আর এই সালাউদ্দিন বলে দিল্লিতে আওয়ামী লীগ দাফন হয়ে গেছে। তো শিলংয়ে তো সালাউদ্দিন দাফন হয়েছিল, ওইখান থেকে এসে যদি স্বরাষ্ট্রমন্ত্রী হইতে পারে, তাহলে আওয়ামী লীগের লোকজন তো আরো কিছু হইতে পারে। স্বাভাবিক অস্বাভাবিক কি? কেবল কত মাস, 2 বছরই হয় নাই, আরো 1 মাস বাদ আছে 2 বছর হইতে। দেখা যাক ডিসেম্বর আইতে তো 2.5 বছর। তা আওয়ামী লীগের শিলংয়ে সালাউদ্দিন থেকে আইসা মন্ত্রী হইলে ওটা হলো আরাম, আর আওয়ামী লীগ কলকাতায় থাকলে ওটা হারাম। মানে এদের বদমাইশিটা দেখেন, এই বিএনপি জামাতের এদের বদমাইশিটা দেখেন। রোজার খলিলের পররাষ্ট্র উপদেষ্টা বানানো আরাম, ইউনুসের প্রধান উপদেষ্টা বানানো আরাম, যার বাংলাদেশে পাসপোর্টই নেই। এই কথা বলার জন্য কলিমুল্লাহ স্যারকে জেলে রেখে দিছে। অথচ কলিমুল্লাহ স্যার জুলাইয়ের 24-এর সন্ত্রাসী আন্দোলনের পক্ষে তিনি ছিলেন, লালবদর ছিলেন, তারপরও তারা জেলে উঠায় রাখছে। এদের পছন্দ হয় না, এদের নিজেদের লোকেরই পছন্দ হয় না যখন সত্য কথাটা বলে দেয়। ভারত বিরোধিতা, 7টা লিবানের স্তম্ভ। ফরিদ ভাই, আপনি আমার একটা কথা একটু বুঝাইয়া দেন যে এই মুহূর্তে বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট চলছে, তার মধ্যে হলো বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, বাড়বে ভোগান্তি। কথা হচ্ছে এত সংকট, বিদ্যুৎ সংকট, কিন্তু এরা বারবার একটা কথাই বলে যে বিগত 16 বছরের সরকার সব খেয়ে গেছে, লুটে গেছে, যার কারণে এখন বিদ্যুৎ পায় না। বিগত 16 বছরও তো ভাই বিদ্যুৎ নিয়ে সমস্যা ছিল না, এসি ডিসি সবই চলছে। 2 ঘন্টা বিদ্যুৎ থাকলে 1 ঘন্টা হয়তো থাকতো না লোডশেডিং, সারা দিনে হয়তো 3 থেকে 4 ঘন্টা লোডশেডিং হইতো, এর বেশি না। এক পর্যায়ে তো লোডশেডিং নাই। তাহলে এখন কেন ওনারা এই লোডশেডিং এ পড়লো আর বলে কেন যে বিগত 16 বছরে সব, বিগত 16 বছরে কি বিদ্যুতের খাম্বা, তারপরে ট্রান্সফরমার সব নিয়ে গেছে আওয়ামী লীগ পকেটে ভরা? এদের যদি পায়খানা টাইট হয়ে যায়, পায়খানা কষা হয়ে যায়, তাও বলবে যে বিগত সরকারের দোষে পায়খানা টাইট হয়ে গেছে। এদের যদি বাচ্চা কাচ্চা না হয়, কারো নতুন বিয়ে করলে বলবে এর জন্য বিগত সরকার দায়ী। কারো যদি হাঙ্গা না হয়, বিয়ে না হয়, তাও বলবে এর জন্য দায়ী। কারো যদি পেট খারাপ হয়, ডায়রিয়া হয়, তাও বলবে বিগত সরকার দায়ী। এটা আমরা জানি, কিন্তু আরো একটু অ্যাডভান্স লেভেলে তারা বলতে পারে, আগামীতে বলবে তারা এর জন্য ভারত দায়ী। এটা আরো পাকাপোক্ত হবে। কি দরকার শেখ হাসিনার দোষ দিয়ে আওয়ামী লীগ? বলবে যে আমি তো আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেই বলেছিলাম যে বাংলাদেশের যারা সরকার থাকবে তাদের যে কোনো সমস্যা, দেশের অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, ধর্মীয় সমস্যা, আপনার খাদ্যের মূল্য বৃদ্ধি, চাকরি বেকারত্ব সমস্যা, বা যে কোনো সমস্যা, এমনকি যদি ঠাড়াও করে শুধু বলবে এর জন্য ভারত দায়ী। এমনকি এই দেশে যদি দুর্ভিক্ষ লাগে শুধু বলবে ভারত দায়ী, বাস এই দেশের জনগণ মেনে নেবে। আওয়ামী লীগের কথা না বলে, এটা তো মুখস্থ কথা বলতেছে, সবকিছুর জন্য ভারত দায়ী, মানে বাংলাদেশ আওয়ামী লীগ দায়ী। এসে সরাসরি ভারত দায়ী বলে দেখ, মানুষকে এটা আরো ভালো খাবে। তবে মানুষের ফাত্রামি বুঝে গেছে, ছুটায় ফেলাবে। শুধুমাত্র ওয়াকার, ডিসেম্বরের আগে ওয়াকার যতই সুদূর বুদুর করুক, ডিসেম্বরের আগে তো বেড়াকে ফিরে যাইতে হবে। তখন দেখবেন পাবলিক এই সমস্ত ফাত্রামি কথায়, জ্বালানি মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রীর ফাত্রামি, যে কারেন্টের পল্লী বিদ্যুতের লাইন একটু লম্বা, তাই কারেন্ট যাইতে দেরি হয়, লোডশেডিং হয়। আপনার জ্বালানি মন্ত্রী, আপনি যার কথা বলতেছেন তার কথা, সরকারি কর্মচারীদের বেতন দেওয়াটা কঠিন হয়ে যাবে একদিন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন ভাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন আমরা 1 বছর আগে বলছিলাম যে এই দেশের অর্থনীতি কলাপস করবে, তখন আমাদের ভারতের দালাল, শেখ হাসিনার দালাল, রয়ের দালাল, হিন্দুর দালাল, বিজেপির দালাল, ইহুদির দালাল কত কথাই না বলিল। এখন না আমাদের কথাই না বিদ্যুৎ মন্ত্রী বলতেছে, এই কথাগুলোই তো আমরা বলছি। এখন এটাও কি, এখন বলবে যে এটাও শেখ হাসিনার দোষ, এটাও আওয়ামী লীগের দোষ, এটাও ভারতের দোষ, বললে চালায় দিক, সমস্যা নাই তো, চালায় দিক। সবই দোষ এখন নন্দগোল, সবই দোষ এখন। বললামই তো, মক্কাতে যদি ঠাড়া পড়ে তাও এরা বলবে যে আওয়ামী লীগের দোষ, ইরাকে যদি ঠাড়া পড়ে বলবে আওয়ামী লীগের দোষ। মোটামুটি বিএনপির, জামাত, হেফাজত, ভাবির পোলাদের যদি আত্মীয় স্বজনের বিয়ে শাদী না হয় তাও বলবে এটা আওয়ামী লীগের দোষ। মানে আপনি এখন যা কিছু করতে, ফজর নামাজ যদি কাজ হয় তা বলবেন আওয়ামী লীগের দোষ, কোনো সমস্যা নেই। মোটামুটি কবরের আযাবে গিয়ে এই মুহূর্তে যদি বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই পীর, চামড়া নাই পীর, চামড়া সারা পীর সহ আমার ভাবির পোলাদের আত্মীয় স্বজন যদি মারা যায়, কবরে গেলেও বলবে না যে মান রাব্বুকা, মান দিনুকা, মান নবিউকা। এটা ইসলামের পরিভাষায় 3টা প্রশ্ন, আর উত্তর দিবে আওয়ামী লীগ। মান দিনুকা আওয়ামী লীগের দোষ, মান নবিউকা আওয়ামী লীগের দোষ, মান রাব্বুকা আওয়ামী লীগের দোষ। বলছে তোর তো তুই নামাজ পড়স নাকি, আওয়ামী লীগের দোষ। তুই হজ করস নাকি, আওয়ামী লীগের দোষ। তুই পাপ করছস কে, আওয়ামী লীগের দোষ। তুই আগাম কুগাম করছস কে,
তুই ব্যভিচারী করছস কে? তত কি শেখ হাসিনার দোষ? কবরে আজাবে গিয়ে তারা এগুলি বলবে, নিশ্চিত থাকেন কবরে গিয়ে এগুলো বলবে। এক ভাই কমেন্টস লেখছে আবারও বন্ধ হলো বড়পুকুরিয়ার বিদ্যুৎ কেন্দ্রে 1 নং ইউনিট। জি জি, এটা এটা আজকে বন্ধ হলো, এটা কবে নাগাদ ঠিক হবে তাও জানে না। জি ভাই আপনার ভাবির ছেলের একটা রিপোর্ট এই মাত্র পাইলাম, আমাদের আরেক জি। বোন পাঠাইছে। জি দেখান। তারেক রহমান ভারত যাওয়ার আগে যেন আমার মরণ হয়, জর্জিস আলম। সার্ভিস মলম। শুনে আমি বলছি তো, বাংলাদেশের বাঙ্গুদের ইমানের স্তম্ভ 7টি, ইসলামের স্তম্ভ 7টি: কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, জেহাদ ও ভারত বিরোধিতা। এরা তো ইসলামের, এদের তো ইমানের অঙ্গই তো। এটা ভারত বিরোধিতা করতেই হবে, নয়তো হবে কি? উপায় নেই তো তাদের, কারণ এদের পুঁজি তো ভারত বিরোধী। কিন্তু ভারত থেকে 8 লাখ লিটার যে তেল আনলো, এটা আমার খুব ভালো লাগতেছে। 82 লাখ। জি, 82 লিটার তেল এই আনলো, এটা আবার খুব ভালো লাগতেছে আমার ভাবির পোলার। বলেছি তো যে আমেরিকার সাথে পাঙ্গা নিলে বাংলাদেশ 3 বেলার জায়গায় 2 বেলা খেতে পারবে। মধ্যপ্রাচ্যের সাথে পাঙ্গা নিলে 3 বেলার জায়গায় 1 বেলা খেয়ে বাঁচতে পারবে। ভারতের সাথে পাঙ্গা নিলে এই বাংলাদেশের ভাঙ্গুরা যতই চাপা মারুক চিঙ্গুবাম, আর যতই বিএনপি, জামাত, হেফাজত, ভাবির পোলারা চামড়া নাই পীর চামড়া সারে যতই ফালুর করুক, একেবারে না খায় মারা যাবে ভারতের সাথে চাপা মারলে। 82 লাখ ফেরত দেখ না, লজ্জাও করে না এদের। এই যে ভারত ছাড়া চলে না, আবার ভারত বিরোধিতা, মানে এদের হায়া বলতে কিচ্ছু নাই। এই ভাবির পোলাদের, জামাত, হেফাজত, এই ন্যাশনাল কটকটি পার্টি, এই যে বাংলাদেশের যে ভাবির পোলা যারা আছে, জুলাই সন্ত্রাসী, এদের হায়া বলতে কিচ্ছু নাই। কেন এটা যায় বলতে পারো? সেটার মরুতে যদি কোলায়, তাহলে সার্ভিস মলমের যায় বলেন যে 82 লাখ লিটার তেল নিমো না ভারত থেকে, এটা বলার মুরুদ দেখি ওর কত আছে। ও তো দূরের কথা, ওর মায়ের ভাতারের হবে না, তারেক রহমানের ক্ষমতা নাই ফরিদ ভাই, এটা বলার। এটা তো অকল্পনীয় হইতেছে। আপনি কথা বলতেছেন, একের পর এক বিভিন্ন পত্রিকার ফটোকার্ড আসতেছে। দেখেন নিউজ টাইম, তারেক রহমান যদি ভারত যায় তাহলে আমি সবকিছু ফাঁস করে দিব। নাহিদুল ইসলাম, তাড়াতাড়ি কাহিনীটা কি আমরা জানি। এদের এত ভয় কেন? শুনেন, এদের তো প্যালপিটেশন বেড়ে গেছে। এরা জানে যে এইবার এরা ধরা খাবে, সব তো ধরা খাবে। আচ্ছা, আমার বোধ হয় নেট, আমার ডিভাইসের সমস্যা হচ্ছে, আমার ল্যাপটপটার সমস্যা, আমি একটু চেঞ্জ করি। সমস্যা হচ্ছে আমার এখানে। চিত্তালাল কত কিছুই বলছে। এখন এই জাতিসংঘের এই রিপোর্ট, এটা 17 এবং 18 পাতা, মানে পুরো রিপোর্টের মধ্যে 2 পাতা শুধু বাংলাদেশ নিয়েই আছে। জি, এখন এইটা কি বুঝেন? এবং এই যে বোমাগুলা ফুটতেছে একের পর এক বাংলাদেশে বিভিন্ন জায়গায়, বরং এই রিপোর্টটা দেরি করে দিয়েছে। আমরা কেন জানে বাংলাদেশে যে বাংলাদেশে একটা জঙ্গিবাদের আখড়া হয়ে গেছে এখন। বিশেষ করে 2024-এর 5ই আগস্টের পরে পুরো বাংলাদেশটা, ওই যে সজীব অজের জয়, তিনি বলেছেন, সরকারের, আমাদের বাংলাদেশ সরকারের উপদেষ্টা ছিলেন, তিনি বলেছেন যে বাংলাদেশটা পূর্ব পাকিস্তান হয়ে গেছে। বাংলাদেশটা জঙ্গিবাদে ভরপুর, শুধু পূর্ব পাকিস্তান না, ওটা তো হয়েছেই। এবং বাংলাদেশ এই মুহূর্তে ইসলামী জঙ্গিবাদে গিজ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী জঙ্গিবাদ আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামী জঙ্গিবাদ আছে, মাদ্রাসা মুদ্রার সীমাবদ্ধ নাই। এগুলো আমরাও বলেছি, আমরা বললে কেউ পাত্তা দেয় নাই, আমরা বললে কেউ গুরুত্বই দেয় নাই। তো এখন তো তাদের তারা বলছে সেটা না করুক, না করছে, প্রতিবাদ করেছে, মুরদে কোলাইছে। এবং এইখানে এই বাংলাদেশকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করার জন্য পাকিস্তান, তুরস্ক উঠে পড়ে লেগেছে, উন্মাদ হয়ে গেছে। এটা তো নতুন কিছু না, এটা তাদের পুরনো পলিসি। কারণ এই বাংলাদেশ যদি ভালো থাকে তাহলে তো পাকিস্তান প্রতিষ্ঠা ভুল হয়ে যায়। কারণ 1971-এ প্রমাণ হয়ে গেছে যে 47-এর চেতনা একটা ফালতু বিষয়। 47-এর যে তথাকথিত দ্বিজাতি তত্ত্ব, এটা ব্যর্থ হয়েছে 1971 সালে। তারপরে আবার এইখানেই তো শুধু ক্ষান্ত না, তারপরে আবার পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সামনে পুরো সংসদে তার বিরোধী দল বলে, হামে সিঙ্গাপুর নেহি হামে বাংলাদেশ বানা দো। তো এই যে গজব বেজ্জতি, এটা তো পাকিস্তানের সহ্য হইতেছে না। তার জন্য তো 2024-এর জুলাই সন্ত্রাস ঘটিয়েছে। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করার জন্যই তো পরিকল্পিতভাবে শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ ঘটানো হয়েছে, এটা তো পরিষ্কার। তো তারপরে তারা 2024-এর 5ই আগস্ট থেকে এখন পর্যন্ত কারা ক্ষমতায়? তারা কারা? এই জঙ্গিবাদের, এই আল কায়দা, তারপর
হিজবুত তাহরির, তারপর হিজবুল্লাহ, হামাস, এগুলোর ঘাঁটি বাংলাদেশে। এটা তো নতুন কিছু না, আমরা আগেও বলেছি, বলার কারণে আমাদের গালাগালি করা হয়েছে। এই দেখেন 1.5 মাস আগেই কিন্তু ইসরায়েলের রাষ্ট্রদূত বলেছিল বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে। এগুলো কে না জানে বাংলাদেশে? এই যে বাংলাদেশে যে তথাকথিত কালেমার পতাকার নামে ফাত্রামি করলো, ওরা কারা? আমরা কত সতর্ক করলাম, আমাদের উল্টা ইসলামের শত্রু, ইসলামোফোবিক, ইসলামের দুশ্মন, মুসলমানের দুশ্মন, নবীর দুশ্মন বানাই হলো। এরা কারা? এরা কারা? আমরা এত সতর্ক করলাম, এরা মানতে রাজি না, উল্টা আমাদের গালি। এখন বুঝুক কেমন লাগে, এখন দেখুক। এখন যখন আমরা একসময় মিছিল করতাম আমাদের দেশে, বাংলা জি। হবে আফগান, আফগানিস্তান নারী শিক্ষা বন্ধ, জাতিসংঘের সতর্কতা। আফগানিস্তানের নারীরা কোনো পড়ালেখা করতে পারে না। আহা, ওরা শুধু আফগানিস্তান কেন? আপনি তো আফগানিস্তানের কথা চিন্তা করছেন, এই বাংলাদেশে কি বলে নাই নারী শিক্ষা বন্ধ করতে হবে? হ্যাঁ, এই যে তেতুল হুজুর কি বলে নাই, কেলাসফুরের চেয়ে বেশি পড়বেন না, পড়বেন না, পড়বেন না, মেয়েদের কেলাসফুরের বেশি পড়বেন না, বলে নাই? অবশ্যই। এবং সেই হেফাজতেরা এখন তারেক রহমানের সাথে ঘুরে না, আগে আওয়ামী লীগ সরকারের সাথে ঘুরতো। আপনি আফগানিস্তানের দিকে কেন যান? ওরা তো তাও 6 পর্যন্ত রাখছে, এরা তো ক্লাস 4 এর উপরে পড়তে নিষেধ করছে, তাও স্বাধীন বাংলাদেশে, যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক। আফগানিস্তানে তো এটা হবেই। আফগানিস্তানের নসিব তো, বাংলাদেশটা ওই দিকেই যাবে, অলরেডি গেছে, বাংলাদেশ ওই দিকেই যাচ্ছে, আস্তে আস্তে ওই দিকেই যাবে। এই যে বাংলাদেশের, আপনার মনে থাকার কথা, এবং আপনি শুরুতেই বললেন যে এই বাংলাদেশে কিন্তু স্লোগান দিয়েছিল যে তারা হবে তালেবান, বাংলা হবে আফগান। বানাও আফগান, দেখো কেমন লাগে। আবার এই নারীরাই আবার সাপোর্ট। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? মহিলারাই আবার এগুলো সাপোর্ট করে। যেমন বাংলাদেশ একটা মৌলবী আছে, তার নাম রাজ্জাক বিন নাকি কাজ্জাব বিন ইউসুফ। এই হারে হারামজাদা, এই আহলে খবিশ, যে কিনা বলে নারীরা ঘর থেকে নারীর জন্ম হয়েছে পুরুষের সেবা করার জন্য, বাচ্চা পয়দার জন্য। নারীর জন্মই পাপ, নারীর জন্মই কলঙ্ক, এমনকি বউরে বেচা যাবে, এই কথা বলে বাংলাদেশে আহলে খবিশ প্রধানমন্ত্রী তারা দাওয়াত দেয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী অনুষ্ঠানে দাওয়াত পায়, আর বাংলাদেশের জনগণ তারা দাওয়াত করে নিয়ে যায়, অনুষ্ঠান করে। এই হলো ইসলাম। বউরে বেঁচে ফেলা যাবে, এটার বললে নারীর আত্মা নাই, নারীর জন্ম কলঙ্ক। তাহলে তারেক রহমানের মা কলঙ্ক, তারেক রহমানের মেয়ের জন্ম কলঙ্ক, তারেক রহমানের বউয়ের জন্ম কলঙ্ক, যেহেতু তারেক রহমানের বোন নাই। সেই আহলে খবিশে আবার তিনি দাওয়াত দেন, সে বদমাইশটা আবার ফাত্রাটা আবার উঠে দাঁড়ায় না, বলে ইসলামে এটা না। ইসলামে তুই অনুগেল, ইসলামে কি